৩টা কারণে বাংলাদেশের সাথে চায়নার এইবারের যেই মিটিংটা হইছে, গ্যাদারিংটা হইছে, এইটা আনবিলিভেবল। এটা অ্যাবসোলিউটলি আনবিলিভেবল। এবং যেকোনো লোক যে এই চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে স্কেপটিক্যাল, তার ব্যাপারে আমাদের সন্দেহের চোখে তাকানো উচিত। কার দালাল ও কার পয়সা খাইছে? চায়নার সাথে বাংলাদেশের এই মিটিংটা কোনো নর্মাল মিটিং হয় নাই। কনক্লুশনটা কোনো নর্মাল কনক্লুশন হয় নাই। বাংলাদেশ এমন ৩টা জিনিস অর্জন করছে, যে ৩টা জিনিস বাংলাদেশ আগে চায়নার সাথে কখনো অর্জন করতে পারে নাই। বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক অফিসিয়ালি কখনো এত ভালো ছিল না এই মিটিং এর পরে যতটা হয়েছে। এখন আপনাকে বুঝতে হবে চায়নাকে, প্রথম কথায় আসি যে ৩টা পয়েন্টে আসার আগে চায়নাকে, চায়না এখন পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব। চায়না এখন পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি ইন রিয়েল সেন্স। আমেরিকা সবচেয়ে বড় ইকোনমি না। আমেরিকার ৩জন টপ ইকোনমিস্ট বলছে চায়না ইকোনমিক্যালি, স্টেবিলিটি ওয়াইজ, রিয়েল ইকোনমির নাম্বারে চায়না অলরেডি আমেরিকাকে বিট করছে। এবং মিলিটারি ওয়াইজ কেউ বলবে আমেরিকা, কেউ বলবে চায়না, বাট ইটস ইররেলিভেন্ট, কারণ চায়নার সাথে আমেরিকার সত্যিকার অর্থে কোনো সরাসরি যুদ্ধ এমনিও হবে না। সো বাংলাদেশ ১৯৭১ পরবর্তী বাংলাদেশ কখনো আমেরিকার সাথে গিয়ে সমঝোতা করার চেষ্টা করছে, ইন্ডিয়ার সাথে ডেফিনেটলি তাকে সবসময় সমঝোতা করতে হয়েছে, রাশিয়ার সাথে সমঝোতা করতে হয়েছে, কিন্তু বাংলাদেশের এই পুরা সময়ে ১৯৭১ পরবর্তী সময় চায়না কিন্তু আসলে কখনো সুপার পাওয়ার ওইভাবে ছিল না। ২০০০ পরে তারা সুপার পাওয়ার হওয়া শুরু করছে, আর নাও দে আর দ্য গ্রেটেস্ট সুপার পাওয়ার রাইট নাও এই বর্তমান পৃথিবীতে। এবং আমেরিকা, আপনি যদি প্রফেসর মিয়ার শ্যামের কথা শুনেন, অথবা আপনি যদি প্রফেসর ওয়ালফের কথা শুনেন, তারা কি বলতেছে? তারা বলতেছে আমেরিকা ইজ দ্য ডিক্লাইনিং এম্পায়ার, চায়না ইজ দ্য রাইজিং সুপার পাওয়ার, এবং চায়না নতুন পৃথিবীর প্রত্যেকটা পলিসি তৈরি করতেছে। আপনি যদি পাকিস্তানের সাথে ভারতের অপারেশন সিন্দুরের ক্ষেত্রটা দেখেন, ওইখানে চায়নার অদৃশ্য হাত ছিল, কোনো সন্দেহ নাই। আপনি যদি ইরানের সাথে আমেরিকার সংঘর্ষ দেখেন, ওইখানে চায়নার অদৃশ্য হাত ছিল, এবং চায়না ইজ দ্য ওয়ান অফ দ্য সাইলেন্ট উইনার্স, কোনো সন্দেহ নাই। আপনি যদি ট্রাম্পের সাথে শি জিনপিং এর লাস্ট বৈঠক দেখেন, ওইখানে চায়না জিতছে, কোনো সন্দেহ নাই আমেরিকান থিঙ্কারদের মধ্যে। তার মানে চায়না ইজ উইনিং মানে অল দ্য ব্যাটেলস। এন্ড সেই চায়না কি বাংলাদেশকে কলোনাইজ করতে চাইতেছে? না। সেই চায়না কি বাংলাদেশকে দখল করতে চাইতেছে? না। তারা 3টা প্রস্তাব দিয়েছে, যে 3টা প্রস্তাব বাংলাদেশ ডেফিনেটলি গ্রহণ করছে। এবং আপনি যদি ইভেন প্রস্তাবের জায়গা পরে আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, যে শি জিনপিং যখন আমাদের পিএম কে অ্যাড্রেস করতেছে, উনি প্রথমেই বলতেছে আপনার বাবা এবং আপনার মা আমাদের খুবই ভালো বন্ধু ছিল। হি স্টার্টেড উইথ দ্য লেগাসি, যে এবং তারপরে সে বলছে, মানে শি জিনপিং এর প্রত্যেকটা বক্তব্য এত ওয়েল ক্রাফটেড, প্রত্যেকটা লাইন নিয়ে একটা ভিডিও হইতে পারে, যে তারা এত ভালোভাবে ক্রাফট করে। এবং এটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও, মানে প্রত্যেকটা জিনিস সো ওয়েল প্ল্যান, অন পয়েন্ট। এবং সে বলছে যে পৃথিবীর অনেক কিছু বদলায় যাবে, শি জিনপিং বলতেছে তার বক্তব্যে, পৃথিবীর অনেক কিছু বদলাবে, অনেক রকম পরিবর্তন হবে, কিন্তু চায়না এবং বাংলাদেশের মধ্যে যে মিউচুয়াল ইন্টারেস্ট, মিনিং আমরা দুই পক্ষই চাই দুই পক্ষ ইমপ্রুভ করি, সেই ব্যাপারে আমরা কখনো বদলাবো না। খেয়াল করেন, চায়নার ইকোনমি মিলিটারির সামনে বাংলাদেশের ইকোনমি মিলিটারি দাঁড়ানোর কোনো সক্ষমতা নাই। বাট চায়না যখন বাংলাদেশকে একটা সিগনিফিকেন্স দিচ্ছে, অনেকে এটা বলবে ভাই এই সিগনিফিকেন্স নেপালে দিছে, ভুটানে দিছে, না দেয় না, এটা ফালতু কথা, মিথ্যা কথা। বাংলাদেশকে সে যেই প্রস্তাবগুলো দিচ্ছে, যতটা ইম্পর্টেন্স এবং সিগনিফিকেন্স দিচ্ছে, যে রকম ইনভেস্টমেন্টের ব্যাপারে তারা আগ্রহ দেখাচ্ছে, সেইটা তারা নেপাল ভুটানের মতো আশেপাশে ছোট দেশগুলোকে দেখাচ্ছে না। এটা কমপ্লিট ফালতু কথা। তারা বাংলাদেশের পোর্ট নিয়ে যতটা ইন্টারেস্টেড, অন্য অনেক দেশের এই পরিমাণ এরকম কিছু অফার করারই নাই যেটা বাংলাদেশের আছে। বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট এবং মংলা পোর্ট চায়নার জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বাংলাদেশের জন্য বিশেষ, ওই যে আল্লাহ কোরআনে বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, মানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারতো না। কিন্তু এই পোর্টের তো সুব্যবহার আমরা করতে পারি না। আমি পোর্ট দিয়ে শুরু করি 3টা পয়েন্টের মধ্যে। দেখেন, বোঝেন জিনিসটা, বাংলাদেশ এই পোর্টে কারো না কারোর সাথে কোলাবোরেশনে তার আসতেই হবে। বাংলাদেশ সিঙ্গাপুর না, হঠাৎ করে সে সিঙ্গাপুর হইতেও পারবে না। কিন্তু সে যদি এই পোর্টে অনেক বেশি অ্যাক্সেস চায়না ছাড়া অন্য কাউকে দেয় যারা চাচ্ছে, তাতে বাংলাদেশ অনেক বেশি হারাবে। কেন? কারণ আপনি দেখেন আমেরিকা যখন ওয়ার্ল্ড ব্যাংক অথবা IMF নিয়ে আসে, তারা যত বেশি টাকা দেয়, তারা তত বেশি ইকোনমিক্যালি বাংলাদেশকে কলোনাইজ করতে চায় এবং চাবে, এবং সেটাই তারা পৃথিবীর অন্যান্য প্রান্তে হয়েছে। সেটা আপনি মধ্য এশিয়া বলেন, সেটা আপনি
আফ্রিকা বলেন, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক যদি আপনাকে অনেক বেশি টাকা দেয়, এটা মিন করে তারা আসলে আপনাকে ফাইন্যান্সিয়ালি কলোনাইজ করতেছে। শুধু সেটা না, তারা আপনাকে সোশ্যালিও তার ভ্যালিউজ, তার ডেফিনেশন অফ মানবতা, তার ডেফিনেশন অফ ডেমোক্রেসির নামে সে আসলে আপনার পলিটিক্সকে কন্ট্রোল করতে যাচ্ছে, এবং এটি তারা করছে, তাদের ইতিহাস। এবং আমরা যদি অন্যান্য পাওয়ারের ক্ষেত্রেও দেখি, এটাও ক্লিয়ার যে তারা আসলে সবসময় বাংলাদেশের উন্নতি সেভাবে চায় না, সেই জায়গাটা তারা দেয় না। কিন্তু চায়না যখন তারা পোর্টের কথা বলতেছে, তারা পোর্টকে আধুনিকায়নের কথা বলতেছে, তারা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা বলতেছে, তারা বিনিয়োগের কথা বলতেছে। মিনিং তারা বলতেছে না আমি তোমার পোর্ট কিনে নিব পার্মানেন্টলি, তারা এটাও বলতেছে না যে তারা এখানে কলোনাইজ করতে আসতেছে। চায়নার সাথে বাংলাদেশের কোনো আমাদের মানচিত্র নিয়ে কোনো মারপিট নাই, মানে হইল আমাদের মানচিত্রের কোনো অংশ চায়না দখল করতে চায় না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সাথে তার বর্ডার ডিসপিউট খুব কম চায়নার সাথে, এবং চায়না তার বর্ডার ডিসপিউটকে ডিফাইন করে ফেলছে। লেটস সে ফর এক্সাম্পল, চায়না লাদাখের একটা অংশ চায়, সে ডিফাইন করে ফেলছে। সে একসময় তিবেত চাইতেছিল, সে তিবেত চায়। সে বলছে আমি তাইওয়ান আমার অংশ, সে ক্লিয়ার। অর্থাৎ চায়না জিওপলিটিক্যালি তার বাউন্ডারি নিয়ে খুবই ক্লিয়ার, এবং ওই বাউন্ডারির মধ্যে বাংলাদেশের কোনো প্রবলেম নাই। অর্থাৎ বাংলাদেশের চায়নার সাথে কোনো ডিসপিউট নাই। কিন্তু চায়নার জন্য বাংলাদেশ একটা ভালো পার্টনার, কিন্তু বাংলাদেশের জন্য চায়নার কোনো বিকল্প নাই। কথাটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের জন্য চায়নার কোনো বিকল্প নাই, কারণ সে আর কার কাছে যাবে? সে রাশিয়ার কাছে যাবে? রাশিয়া তাকে ওই সাপোর্ট দিতে পারবে না। রাশিয়ার ইকোনমি যথেষ্ট পরিমাণ স্ট্রাগল করতেছে ইউক্রেন ওয়ারের জন্য, যদিও ইভেনচুয়ালি ইউক্রেন ওয়ার রাশিয়ার পক্ষেই যাচ্ছে। বাট আমেরিকার ইকোনমির অবস্থা কি আমরা জানি, এবং আমেরিকা যখন টাকা দিবে, সে যদি আপনার 5 টাকা দেয়, সে 10 টাকা নেওয়ার চেষ্টা করবে ইন ডিফারেন্ট ওয়েজ। সেই জায়গাটা থেকে চায়না আপনাকে বিনিয়োগ করতে চাচ্ছে, এবং পার্টিকুলারলি প্রথমে সে চাচ্ছে পোর্ট ইমপ্রুভ করতে। এবং এই দুইটা পোর্ট আমরা কি গত 50 বছরে আমরা এখান থেকে দুর্নীতি কমানো, এটার এফিসিয়েন্সি বাড়ানো, আমরা কি খুব বেশি কিছু করতে পারছি? আমরা খুব বেশি কিছু করতে পারি নাই। তাহলে যদি আমরা চায়নার সাথে বা কোনো একটা ইন্টারন্যাশনাল বডির সাথে যদি আমরা একটা মিউচুয়াল পার্টনারশিপে এটাকে এফিসিয়েন্সি করতে পারি, এটা আনবিলিভেবল পরিমাণ আমাদের জন্য ন্যাশনালি রেভিনিউ জেনারেট করবে, এমপ্লয়মেন্ট জেনারেট করবে। এভাবে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের বেকারত্ব এবং বাংলাদেশের যে ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার, এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 প্রায়োরিটি। এবং এটা যখন ইমপ্রুভ করবে, তখন অটোমেটিক্যালি পাবলিক সিকিউরিটি ইমপ্রুভ করবে। আর যদি আপনার পাবলিক সিকিউরিটি ইমপ্রুভ করে, ইকোনমি ইমপ্রুভ করে, দেন বাংলাদেশের 20 বছর বা 20-25 বছরের মধ্যে $2 ট্রিলিয়ন ইকোনমি হিট করা কোনো ব্যাপার না। 2 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে তারা যে রেল লাইনটার কথা বলতেছে। ভাইয়া, রেল লাইনটা প্রস্তাবটা কিন্তু তারা দিচ্ছে, কিন্তু এটার বেনিফিশিয়ারি তাদের থেকে বাংলাদেশ অনেক বেশি হবে। বাংলাদেশ যে একটা 200 মিলিয়ন মানুষের, 20 কোটি মানুষের বাজার, এটাকে তো আমরা ইউটিলাইজ করতে পারতেছি না। আমরা যদি চায়নার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট বাড়াইতে পারি, চায়নার সাথে আমার দ্রুত গতিতে যদি আমার কানেকশন বাড়ে, তাহলে আমার দেশের ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ীদের থেকেও বেশি ইমপ্রুভ করবে, এবং তারা এটার দায়িত্ব নিচ্ছে। মানে কি, দেখেন, বোঝার চেষ্টা করেন। চায়না যখন দায়িত্ব নিচ্ছে, তার মানে হইলো চায়না বাংলাদেশের বর্ডার পর্যন্ত সবকিছু সে ম্যানেজ করবে। মিনিং মায়ানমারকে সে ম্যানেজ করবে 100%। কারণ মায়ানমার বেসিক্যালি চায়নার একটা ভেসেল স্টেট। মায়ানমার চায়নার একটা ভেসেল স্টেট, এবং এটা অনেক বছর ধরে। তো সেই জায়গাটা থেকে চায়না যখন বাংলাদেশে একটা রেল লাইনের প্রস্তাব দেয়, এবং তার আগেও চায়নার একটা বিশাল কোম্পানি, জাস্ট এই মিটিং এর 1 মাস আগে আলিপে কি বলছে, যে তারা বাংলাদেশকে একটা ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে দেখে। চায়নার প্রাইভেট সেক্টর এবং চায়নার গভর্নমেন্ট খুব স্ট্রংলি লিঙ্কড। তারা একসাথে তাদের স্ট্র্যাটেজি ঠিক করে, এবং তারা বাংলাদেশকে ফাইন্যান্সিয়াল পার্টনার, গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে দেখতেছে। দিস ইজ এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট। যেখানে আমাদের অন্যান্য অনেক দেশ বাংলাদেশকে কেমনে ভাঙবে, কাটবে, বাংলাদেশকে কিভাবে এক্সপ্লয়েট করবে সে চিন্তা করতেছে, সেইখানে চায়নার মতো সুপার পাওয়ার বাংলাদেশকে ইম্পর্টেন্ট বিজনেস পার্টনার হিসেবে দেখতেছে। সে ইনভেস্ট করতে চাচ্ছে, এবং সেটা রেল রোড করতে চাচ্ছে। এইটা একটা তো হচ্ছে রেল রোডটা কতটা সিগনিফিক্যান্ট, যেটা বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে কুনমিংয়ে যাবে, মাঝখানে আরো কতগুলো স্টপেজ থাকতে পারে, এবং এটার একটা সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্টের পার্টও তারা নিচ্ছে। এবং এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার ক্ষমতা অ্যাবসলিউটলি চায়নার আছে। বোঝার চেষ্টা করেন, এটা একটা ইন্টেনশন দেখায়। শুধুমাত্র এই প্ল্যানটাই বড় কথা না। আপনি খেয়াল করেন, বাংলাদেশের যে বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গার মতো অন্তত 4টা নদী চায়নাতে, আমি গত বছর যখন চায়নাতে গেছিলাম, দেখাইছিলাম চায়না একটা নদী যেটা বুড়িগঙ্গার মতো দূষিত ছিল, সেটাকে তারা জাস্ট 2-3 বছরের মধ্যে পুরাপুরিভাবে ঠিক করে ফেলছে। বুড়িগঙ্গাকে যদি আপনি ঠিক করতে পারেন, আপনি চিন্তা করেন এটা ঢাকার জন্য কত বড় একটা ব্লেসিং। এবং বুড়িগঙ্গা ঠিক করার সবচেয়ে
এফিশিয়েন্ট টেকনোলজি কার কাছে আছে? চায়নার কাছে আছে। এই যে ইন্টেনশনটা যেটা চায়না দেখাচ্ছে এই রেড লাইনের মাধ্যমে, এটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ। শুধু রেড লাইনটা পজিটিভ না, রেড লাইনের মাধ্যমে তারা যে এই যে তারপরে তারা ইকোনমিক জোনগুলা করতে চাচ্ছে, এই ইকোনমিক জোনগুলা যখন বাংলাদেশে হবে, একটার পর একটা চাইনিজ ইকোনমিক জোন হবে, সেখানে ইনভেস্টমেন্ট আসবে, সেটা এমপ্লয়মেন্ট জেনারেট করবে, সেখান থেকে গভর্নমেন্ট টাকা পাবে, ভালো ভ্যাট ট্যাক্স পাবে। আপনার পুরো ইকোসিস্টেমে চায়না যেভাবে ঢুকতে চাচ্ছে, দ্যাট ইজ অ্যাজ আ বিজনেস পার্টনার। কিন্তু চায়নার মতো ইকোনমি কিন্তু বাংলাদেশকে কলোনাইজ করতে আসতেছে না, তারা বিজনেস পার্টনারশিপ করতে আসতেছে। এই অফার বাংলাদেশকে অন্য কেউ করতেছে না, অন্য কারো ক্ষমতাও নাই। এবং বাংলাদেশের যেই সামনের 5-10 বছরে যে ওভারঅল ইকোনমিতে যে লিকুইডিটি ক্রাইসিস আছে, সেইটা ওভারকাম করার ক্ষেত্রে চায়না প্রযুক্তিগতভাবে এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দ্য বেস্ট পার্টনার। সো এইটা বাংলাদেশের ওভারঅল মানে একটা ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা একটা, আমি বলবো এটা একটা সুবর্ণ সুযোগ, যেটা এই মিটিং এর মাধ্যমে হয়েছে। সো চায়নার যে ইকোনমিক করিডোর করতে চাওয়া এবং চায়নার যে রেড লাইন করতে চাওয়া, এই দুইটা ইন্ডিকেট করে, প্রথমত এই দুইটাই চমৎকার দুইটা প্রস্তাব, বাট এটা ইন্ডিকেট করে যে চায়না বাংলাদেশকে খুবই গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক অঞ্চল এবং একটা ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল পার্টনার হিসেবে দেখে। 3 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস বাংলাদেশের যদি সলভ করতে হয়, তারা চায়না ছাড়া কাউকে দিয়ে সলভ করতে পারবে না। এবং রোহিঙ্গা ক্রাইসিস বাংলাদেশের নেক্সট বিগেস্ট সিকিউরিটি থ্রেট। এটা বাংলাদেশের যারা নিরাপত্তা বিশেষজ্ঞ তারা সবাই ব্যাপারে একমত। রোহিঙ্গারা আরও বেশি বাংলাদেশে ঢুকতেছে, ওই বর্ডার আমরা কন্ট্রোল করতে পারতেছি না, রোহিঙ্গাদেরকে আমরা এখন পর্যন্ত ফেরত দেওয়ার ক্ষেত্রে মানে কোনো মিনিংফুল স্টেপ নিতে পারি নাই। এবং মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক অনেক দূরত্ব আছে, এখানে অনেক দ্বন্দ্ব আছে। অন টপ অফ দ্যাট আরও বেশি রোহিঙ্গারা আসতেছে, আবার রোহিঙ্গাদের জন্য ফান্ড কমতেছে। তাহলে রোহিঙ্গারা একটা সময় পর্যন্ত একটা জায়গার মধ্যে তারা যেহেতু ফান্ড পাচ্ছিল, সেটা স্বাস্থ্যসেবা হোক, চিকিৎসা হোক, দে ওয়ার হ্যাপি। যত তারা ফান্ড কমতেছে তত বেশি তারা আসলে বাউন্ডারিটা থেকে বের হয়ে আসতে বাধ্য হবে। এবং যখন তারা বাধ্য হওয়ার ক্ষেত্রে তারা যদি দেখে তারা মায়ানমারে যেতে পারবে না, তারা বাংলাদেশে ঢুকবে। এবং এই বিশাল সংখ্যক রোহিঙ্গারা যখন বাংলাদেশে অলরেডি ঢুকতেছে এবং আরও বিশাল সংখ্যায় ঢুকবে, সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিরাপত্তার হুমকি হবে। কিন্তু এই সমস্যার সমাধানের ক্ষেত্রে ইউনাইটেড নেশনস অথবা আমেরিকা যেই কাজগুলো করতেছে তা সেটা এখন পর্যন্ত কোনো ভালো ফ্রুট নিয়ে আসে নাই। এবং এই ব্যাপারে অনেক বিশেষজ্ঞরই মিশ্র প্রতিক্রিয়া আছে যে আদৌ আমেরিকা কি রোহিঙ্গা সমস্যার পার্মানেন্ট সমাধান আদৌ তারা চায় কিনা, এ ব্যাপারে অনেক বিশেষজ্ঞের অনেক মতামত আছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, চায়না এমন একটা জায়গায় বসে আছে যেখানে চায়নার ভেসেল স্টেট হচ্ছে মায়ানমার। অর্থাৎ বাংলাদেশ চায়নার সম্পর্ক যত ভালো হবে, বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সমস্যার সমাধান করার সম্ভাবনা তত বাড়বে চায়নার ইনফ্লুয়েন্সের থ্রুতে। অর্থাৎ চায়না ইজ দ্য পার্টনার যে আসলে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য আসলে কিছু করতে পারে, অ্যাক্টিভলি কিছু করতে পারে। ওয়াই? বিকজ পুরো মায়ানমারের জিওপলিটিক্সকে সে কন্ট্রোল করতে পারে এবং কন্ট্রোল করার ক্ষমতা সে আছে। মায়ানমার কোনোভাবে চায়না মায়ানমারকে এমন একটা অফার দিতে পারে যে অফার সে রিফিউজ করার ক্ষমতা রাখে না। এবং বাংলাদেশ চায়নার জন্য মায়ানমারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মায়ানমারের থেকে বাংলাদেশ বিগার ইকোনমি, বাংলাদেশের যেই পোর্ট, সেই পোর্টগুলোর দ্বারা চায়না অনেক বড় একটা লেভারেজ পাইতে পারে ইন্ডিয়ান ওশনে। সো মায়ানমারের থেকেও চায়নার জন্য বাংলাদেশ বেশি ইম্পর্টেন্ট। এবং চায়না মায়ানমারকে একটা ভেসেল স্টেট মনে করে, চায়না বাংলাদেশকে কোনো ভেসেল স্টেট মনে করে না। চায়না বাংলাদেশকে একটা ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল পার্টনার মনে করে। তো সেই জায়গাটা থেকে, সেই প্রেক্ষাপটে এই রোহিঙ্গা সমস্যার সমাধান, যেটা আমাদের জন্য অনেক বড় একটা নিরাপত্তা ঝুঁকি, সেটা সমাধান করার ক্ষেত্রে চায়নার সাথে আমাদের পার্টনারশিপ আমাদের জন্য একটা গেম চেঞ্জার। এই ওভারঅল এই 3টা পয়েন্টের জায়গা থেকে আমি মনে করি যে এখন পর্যন্ত নতুন গভর্নমেন্ট যা কিছু করতে পারছে, এর মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট হচ্ছে চায়নার সাথে তাদের পার্টনারশিপ। এবং এই পার্টনারশিপকে যদি তারা মিনিংফুলি কন্টিনিউ করতে পারে এবং এটার গতিকে যদি তারা বাড়াইতে পারে, তাহলে এইটা বাংলাদেশের সবচেয়ে বড় ইকোনমিক ডেভেলপমেন্টের পথকে সুগম করবে।